হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মেনিসকাস ইনজুরির অ্যাসেসমেন্ট পার্ট। আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব মেনিসকাস ইনজুরির কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তো আজকের আমাদের ক্লাসের আউটলাইন হচ্ছে, আমরা প্রথমে আলাপ করব হোয়াট ইজ মেনিসকাস, অ্যানাটমি এবং মেনিসকাসের ফাংশন, তারপরে বিভিন্ন রকম মেনিসকাল টিয়ার এবং এর কারণ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব কী ধরনের ট্রিটমেন্ট ইজ বেটার, কনজারভেটিভ ট্রিটমেন্ট নাকি সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা কীভাবে বুঝবো যে একটা মেনিসকাস ইনজুরি এটা এটাকে সার্জিক্যালি ম্যানেজ করলে ভালো হবে নাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট অপশন ইজ বেটার। তারপরে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব অ্যাসেসমেন্ট। আমরা আলাদা একটা ক্লাসে নির অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা খুব সংক্ষেপে অ্যাসেসমেন্টের পার্টগুলো আমরা জাস্ট হাইলাইট করব। নেক্সট কয়েকটা ভিডিও দেখাবো যেখানে আমরা নির স্পেশাল টেস্টগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমেই মেনিসকাস, আসলে মেনিসকাসটা কী। তো এটা বলা হয় যেটা ইট ইজ এ ফাইব্রোকার্টিলেজিনাস স্ট্রাকচার। পুরোপুরি কার্টিলেজ না, এটা ফাইব্রোকার্টিলেজ দিয়ে তৈরি এবং এটা মেইনলি জয়েন্টের মাঝখানে একটা গ্যাপটাকে ফিল আপ করতেছে, জয়েন্ট ক্যাভিটি। কারণ আমরা জানি যে একটা জয়েন্টের এটা হার্ড টিস্যু, এখানে থাকে কার্টিলেজ, তার এখানেও জয়েন্ট এবং কার্টিলেজ দুটোর মাঝখানে থাকে মেনিসকাস, যেটা নি জয়েন্টের ক্ষেত্রে টিবিয়া এবং ফিউলার যে কন্ট্যাক্ট এরিয়াটাকে বাড়াচ্ছে। তো এটা মোস্টলিটা অ্যাক্ট অ্যাজ এ শক অ্যাবজর্বার। আমরা যখন হাঁটি বা যখন জাম্প করি বা দৌড়াই তখন এটা শক অ্যাবজর্ব করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেনিসকাস, একটা ল্যাটারাল মেনিসকাসটা এটা অনেক বড়, বাট মিডল মেনিসকাসটা সি শেপ এবং স্মলার সাইজ। সো মেনিসকাস যেটা করে, আমি আগেই বলেছি, টিবিয়া এবং ফিমারের মাঝখানে যে কন্ট্যাক্ট এরিয়া সেটাকে বাড়াচ্ছে, যেটা কার্টিলেজের উপরে প্রেশার অনেক কম পড়ে এবং শকটা অনেকটা অ্যাবজর্ব করে এই মেনিসকাস থাকার কারণে। এখানে বলছে যে মেনিসকাস অলমোস্ট 50 থেকে 70% কম্প্রেসিভ ফোর্সটাকে অ্যাবজর্ব করে। তার মানে একটা জয়েন্টে যদি মেনিসকাস না থাকে সেক্ষেত্রে এই পুরো প্রেশারটা কার্টিলেজের উপর দিয়ে এবং আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে তার উপর দিয়ে যায়, যার ফলে মেনিসকাস যদি না থাকে তার মানে পেশেন্ট খুব দ্রুতই পেশেন্টের আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো আমাদের যখন জন্ম হয় তখন আমাদের আসলে মেনিসকাসটা 100% এটা ব্লাড সাপ্লাই থাকে, বাট আমরা যখন বড় হই আস্তে আস্তে তখন দেখা যায় শুধুমাত্র আউটার 1/3 এখানে ব্লাড সাপ্লাই থাকে, যার ফলে এখানে কোনো টিয়ার হলে এটা খুব সহজেই হিলিং হয়। যেমন এটা আউটার আসপেক্ট অফ দ্য মেনিসকাস, এখানে কোনো টিয়ার থাকলে এটা খুব তাড়াতাড়ি হিলিং হয়, কনজারভেটিভ ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট যদি টিয়ারটা হয় এই ইনার সাইডটাতে যেখানে ব্লাড সাপ্লাই কম, তাহলে আসলে অনেক ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট অনেক সময় হয়তো অনেক সময় লাগে অথবা খুব বেশি ইফেক্টিভ না হতে পারে, বাট ডিপেন্ড করে এটা কোন ধরনের টিয়ার তার উপরে। সো মেনিসকাস যেটা করে, আমরা বলছি যে এখানে শক অ্যাবজর্ব করে। আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন মেনিসকাসের উপর একটা কম্প্রেশন ফোর্স পড়ে, যেটি কম্প্রেশন ফোর্সের কারণে সাইনোভিয়াল ফ্লুইডটা এটা ডিফিউজ করে, যার ফলে জয়েন্টের নিউট্রিশন, জয়েন্টের লুব্রিকেশনের জন্য হেল্প করে। তার মানে যখন মেনিসকাস না থাকে তখন সেই কম্প্রেশন ফোর্সটা ঠিকমতো অ্যাবজর্ব হয় না, যেটা কার্টিলেজের উপর থেকে উপরে প্রেশার পড়ে, আশেপাশের স্ট্রাকচারের উপরে প্রেশার পড়ে। সুতরাং মেনিসকাস যখন থাকার কারণে কম্প্রেসিভ ফোর্স পরে যখন আমরা হাঁটি বা দৌড়াই, যেটা আসলে আলটিমেটলি জয়েন্ট নিউট্রিশনের জন্য হেল্প হয়, জয়েন্ট লুব্রিকেশনে হেল্প করে। এই জন্য মেনিসকাস খুবই একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ফ্লেকশন করি, ফ্লেকশন করার সময় আমাদের 85-90% লোড মেনিসকাসের উপর থেকে যায়। যখন আমরা এক্সটেনশন করি তখন 50% লোড গোস অ্যাক্রস দ্য মেনিসকাস। তার মানে ফ্লেকশনের ক্ষেত্রে মেনিসকাসের উপরে অনেক বেশি লোড পড়ে। যেসব পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 91% পেশেন্টের ক্ষেত্রেই মেনিসকাল টিয়ার থাকে। এটা এমন আছে যে যাদের হাঁটুতে কোনো ব্যথা নেই কিন্তু বয়স্ক, যাদের বয়স 60-র উপরে, আমরা যদি এমআরআই করি দেখা যাবে 70%-এর উপরে লোকের মেনিসকাস টিয়ার আছে, কিন্তু হয়তো তাদের নিতে কোনো ব্যথা নাও থাকতে পারে। সুতরাং যেসব পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসে আমরা যদি এমআরআই করতে পাঠাই তাহলে দেখা যাবে যে পেশেন্টের মেনিসকাল 91%-এর ক্ষেত্রে মেনিসকাল টিয়ার থাকে। মোস্ট অফ দ্য টাইম মেডিয়াল মেনিসকাসটাই বেশি ইনজুর্ড হয়, বিকজ এটা লেস মোবাইল, এটা খুব বেশি, এটার মোবিলিটি কম। বাট ল্যাটারাল মেনিসকাসটা যেহেতু মোর মোবাইল, যার ফলে এটা ইনজুরি খুব কম হয়। কিন্তু দেখা গেছে যে যারা ইয়াং অ্যাথলেট এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যাটারাল সাইডে ইনজুরিটা বেশি হওয়ার চান্স থাকে। বাট জেনারেল পপুলেশনের ক্ষেত্রে মিডল মেনিসকাসটাই বেশি সময় ইনজুর্ড হয়, যেহেতু এটা লেস মোবাইল সে কারণে। সো মেনিসকাসের পারপাস বা ফাংশনটা হচ্ছে যে এটা লোড ট্রান্সমিশনে হেল্প করতেছে, শক অ্যাবজর্ব করে, জয়েন্টের স্টাবিলিটি দান করে, যেহেতু টিবিয়া এবং ফিমারের যে কন্ট্যাক্ট এরিয়াটাকে বাড়াচ্ছে, যার ফলে জয়েন্টের স্ট্যাবিলিটি দিচ্ছে, জয়েন্ট নিউট্রিশন এবং লুব্রিকেশনে হেল্প করে। আমি যেহেতু বলেছি যে কোনো কম্প্রেশন ফোর্স যদি মেনিসকাসের উপরে পড়ে সেটা আসলে ফ্লুইড ডিফিউশনে হেল্প করে, যার ফলে জয়েন্ট নিউট্রিশন এবং লুব্রিকেশনে হেল্প হয়। জয়েন্টের প্রপিওসেপশনেও হেল্প করে মেনিসকাস, যার ফলে বর্তমান সময়ে আসলে মেনিসকাস টোটালি সার্জিক্যালি রিমুভ করা হয় না, কারণ যতটা সম্ভব মেনিসকাস প্রিজার্ভ করার চেষ্টা করা হয়। কারণ মেনিসকাস না থাকলে জয়েন্টের এই যে ফাংশনগুলো এগুলো থাকে না, পেশেন্টের শক অ্যাবজর্পশন করার ক্ষমতা চলে যায়, স্টাবিলিটি নষ্ট হয়ে যায়, জয়েন্টের ঠিকমতো নিউট্রিশন হয় না, লুব্রিকেশন হয় না, এবং জয়েন্টের প্রপিওসেপশনটা নষ্ট হয়ে যায়। যার ফলে বর্তমানে যারা সার্জারি করেন এদের মেইন এইম থাকে যে যতটা সম্ভব মেনিসকাসটাকে প্রিজার্ভ করা যায় কিনা। নেক্সট আমরা অ্যানাটমি নিয়ে আলোচনা করব। অ্যানাটমি খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা স্ট্রাকচার এখানে আমি মার্ক করেছি। যেমন এটা আমাদের মেডিয়াল সাইড, এটা আমাদের টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট অথবা মেডিয়াল কোলাটারাল লিগামেন্ট আমরা বলি। আমরা দেখতে পাচ্ছি মেডিয়াল মেনিসকাস, এটাকে সারাউন্ডেড বাই করোনারি লিগামেন্ট, এটা সবচেয়ে বাইরের স্ট্রাকচার করোনারি লিগামেন্ট, এটা মেনিসকাসটাকে কাভারিং করে রেখেছে। আর এটা আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর আউটার সাইডে আছে আমাদের ল্যাটারাল মেনিসকাস, এবং এটার চারপাশে করোনারি লিগামেন্ট এবং ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্টের সাথে ল্যাটারাল মেনিসকাসের কিন্তু কোনো ইটস নট টাচিং ইচ আদার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডল মেনিসকাস এবং এমসিএল যেটা, এটা একদম অ্যাটাচিং ইচ আদার, একটার সাথে আর একটা খুবই ক্লোজলি এটা অ্যাটাচড, যার ফলে এখানে কোনো ইনজুরি হলে মিডল কোয়ার্টার লিগামেন্ট ইনজুরি হলে এটা মেনিসকাসকে এফেক্ট করতে পারে। বাট এখানে যেহেতু ল্যাটারাল কোয়ার্টার লিগামেন্টটা মেনিসকাসের সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই এবং এটা বেশি মোবাইল এবং এটা সেপারেট বাই দ্য পপলিটিয়াস টেন্ডন, যার ফলে এখানে ইনজুরিটা কম হয় মোস্ট অফ দ্য টাইম। তো এই অ্যানাটমিটা আমাদের খুবই দরকার হবে যখন আমরা মেকানিজম অফ ইনজুরি নিয়ে আলোচনা করব, যে কেন মিডিয়াল সাইডটাতে বেশি ইনজুরি হয়, ল্যাটারাল সাইডটাতে কম হয়। যেহেতু আমি বলেছি যে মিডল কোলাটারাল লিগামেন্ট, মিডল মেনিসকাস এবং এসিএল অল আর ক্লোজলি
কাইন্ড অফ অ্যাটাচড ইচ আদার, যার ফলে এই পাশে কোনো ইঞ্জুরি হলে তিনটে স্ট্রাকচার ইনভলভ হতে পারে। বাট এখানে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট ইঞ্জুরি হলেও সাধারণত অনেক সময় দেখা যায় মেনিসকাসটা অনেক সময় স্পেয়ার অথবা ইঞ্জুরি নাও হতে পারে। যেমন এখানে পিকচারটাতে আমরা একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট অথবা ফিউলার কোলাটারাল লিগামেন্ট এটা ল্যাটারাল মেনিসকাস থেকে আলাদা হয়ে আছে পপরিটিয়াস টেন্ডনের মাধ্যমে। আর এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি ফ্যাট প্যাড, এটা খুবই সেন্সিটিভ একটা স্ট্রাকচার। নির যত স্ট্রাকচার আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে ইনফ্রাপ্যাটেলার ফ্যাট প্যাড। The medial meniscus এটা smaller than lateral meniscus, এটা less mobile। আর lateral meniscusটা এটা অনেক larger than medial meniscus এবং more mobile। যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি medial meniscus smaller size but lateral meniscus অনেক বড়। নেক্সট আমরা আলোচনা করব ইটিওলজি, কিভাবে মেনিসকাস ড্যামেজ হতে পারে। যেমন এখানে বলছে ট্রমা মে অকার হোয়েন দ্য ফুট ইজ ফিক্সড অন দ্য গ্রাউন্ড, যখন ফুটটা ফিক্সড অন দ্য গ্রাউন্ড কিন্তু ফিমারটা ইন্টারনালি রোটেট হয় কোনো কারণে, যে কোনো ইঞ্জুরির যে কোনো ট্রমার কারণে বা যে কোনো ফোর্সের কারণে, যখন একটা পিভট প্যাটার্ন মুভমেন্ট তৈরি হয়, যে ক্ষেত্রে মেনিসকাস ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে। যেমন এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি পাটা মাটিতে, বাট এখানে যে ফিমারটা এটা ইন্টারনালি রোটেটেড হয়েছে, বাট টিভিএটা রোটেটেড হয়েছে এক্সটার্নালি। সো ফুট যেটা মাটিতে প্ল্যান্টেড অথবা ফিক্সড হয়ে আছে, কিন্তু আমাদের ফিমারটা ইন্টারনালি রোটেট হয়েছে, যার ফলে এক্সেসিভ প্রেশার এখানে পড়ে, যার ফলে আমাদের এমসিএল, মেনিসকাস এবং খুব সিরিয়াস ইঞ্জুরির ক্ষেত্রে তো এসিএলটাও রাপচার হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে বলছে যদি ইঞ্জুরিটা খুব সিরিয়াস হয় সেক্ষেত্রে তিনটা স্ট্রাকচার ইনভলভ হতে পারে, আমাদের এমসিএল, আমাদের এসিএল এবং মেনিসকাস। যখন তিনটা স্ট্রাকচার ইনভলভ হবে তখন এটাকে আমরা বলি আনহ্যাপি ট্রায়াড, যখন এমসিএল, মেডিয়াল মেনিসকাস এবং এসিএল ইঞ্জুরি হয়। আর মাইনর ইঞ্জুরির ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র এমসিএল ইনভলভ, অথবা মডারেট ইঞ্জুরির ক্ষেত্রে এমসিএল, মেডিয়াল মেনিসকাস দুইটা ইঞ্জুরি হতে পারে, বাট খুব সিরিয়াস ইঞ্জুরি হলে এমসিএল, মেডিয়াল মেনিসকাস এবং এসিএল তিনটা স্ট্রাকচারই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মেকানিজম অফ ইঞ্জুরি, প্রেশারটা ল্যাটারাল সাইড থেকে প্রেশার পড়েছে, যার ফলে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট অথবা এমসিএল প্লাস মেনিসকাস এবং এসিএল তিনটাই রাপচার বা টর্ন হয়েছে। তখন যখন তিনটা স্ট্রাকচারই ইনজুর্ড হয় অথবা টিয়ার হয় অথবা টর্ন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলি আমরা আনহ্যাপি ট্রায়াড। এখানে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের মেনিসকাল টিয়ার। যেমন নাম্বার 1 এটা হচ্ছে হরাইজন্টাল একটা এরকম। নাম্বার 2 হচ্ছে লংজিটিউডিনাল। লংজিটিউডিনাল, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লংজিটিউডিনাল। যদি এই টিয়ারটা যদি আউটার সাইডে হয়, আউটার 1/3, সেক্ষেত্রে এটা খুব দ্রুত হিলিং হয়, কনজারভেটিভ ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট যদি এরকম হয় যে পেশেন্টের ডিজেনারেশন আছে ইনার সাইড অফ দ্য মেনিসকাস, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনার সাইড অফ দ্য মেনিসকাস, অথবা পেশেন্টের যদি যেমন এখানে বাকেট হ্যান্ডেল টিয়ার, যেটা ইনার সাইডে টিয়ার, যেটা এসব ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। কনজারভেটিভ ট্রিটমেন্ট হয়তো ওরকম ভালো রেজাল্ট দেয় না খুব ফার্স্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাসে। এক্ষেত্রে হয়তো পার্শিয়াল মেনিসেক্টমি বা সার্জিক্যালি রিপেয়ার করা অথবা সার্জিক্যালি এটা কেটে এটা বের করে ফেলা হতে পারে আর কি। বাট যদি আউটার সাইডে হয়, আউটার 1/3, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট খুব ভালো রেজাল্ট দিতে পারে। নেক্সট স্লাইডটা খুব ইম্পর্টেন্ট,
আমরা কখন ডিসাইড করব একটা পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্ট ইফেক্টিভ হবে নাকি সার্জিক্যাল ম্যানেজমেন্ট ইফেক্টিভ হবে। সো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা ধরে নিতে পারি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ইফেক্টিভ হবে। তো এখানে বলছে যে সিমটমসটা ডেভেলপ করতেছে স্লোলি, যেমন 24 থেকে 40 আওয়ার্স মধ্যে সিমটম যেমন সোয়েলিং অথবা ক্লিকিং অথবা পেইন এটা ডেভেলপ করতেছে ইনজুরির 24 থেকে 48 ঘন্টা এই সময়টার মধ্যে। নাম্বার 2 হচ্ছে যে ইনজুরিটা খুব মিনিমাল, যে খুব বেশি সিরিয়াস ইনজুরি না, যেখানে এসিএলটা ইনভলভ না, এবং পেশেন্ট অনেক সময় মনে করতে পারে না যে আসলে ইনজুরিটা সে কীভাবে হয়েছে। সেক্ষেত্রেও আমরা মনে করতে পারি যে ড্যামেজটা খুব সিরিয়াস না। পেশেন্ট ওয়েট বেয়ার করতে পারে, সে হাঁটতে পারে, খুব কম সোয়েলিং, খুব বেশি সোয়েলিং না। পেশেন্টের রেঞ্জ অফ মোশন ফুল রেঞ্জ আছে, শুধুমাত্র এন রেঞ্জ ফ্লেকশন, যখন আমি ফুল ফ্লেকশন করতেছি এন রেঞ্জে গিয়ে সে পেইন ফিল করে। আমি যখন ম্যাকমারি টেস্ট করি তখন এন রেঞ্জে সে পেইন ফিল করে। প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা গেছে যে তার একই ধরনের ইনজুরি আগে হয়েছে, বাট খুব দ্রুত সে রিকভারি করেছে। এইসব ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্ট রেজাল্ট ভালো আসবে। এখানে আমরা দেখতেছি যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট কখন আমরা এটা মানে মনে করতে পারি যে সার্জিক্যাল ম্যানেজমেন্টটা কুড বি মোর ইফেক্টিভ দ্যান দ্য কনজারভেটিভ ট্রিটমেন্ট। যদি পেশেন্টের খুব সিভিয়ার টুইস্টিং ইনজুরি হয়, মনে করে স্পোর্টস পারসন ফিল্ডে সে খুব একটা টুইস্টিং ইনজুরির কারণে তাৎক্ষণিকভাবে তার সিভিয়ার রেঞ্জ অফ মোশন রেস্ট্রিকশন হয়েছে, সিভিয়ার পেইন সে ফিল করছে, খুব দ্রুত সোয়েলিং ডেভেলপ করেছে, সেসব ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগতে পারে। এবং এখানে বলা আছে যে পেশেন্টের যদি নি লকিং থাকে, নি যদি লকড হয়, যদি কোনো একটা পজিশনে সে এক্সটেনশন করলো বাট ফ্লেকশন করতে পারতেছে না, কোনো একটা পজিশনে লকড হয়ে আছে, এই ধরনের কেসগুলো সাধারণত সার্জিক্যালি হয়তো অনেক সময় রেজাল্ট ভালো আসতে পারে। অথবা ম্যাকমনি টেস্ট আমি করতে যাব, ফ্লেকশন করার ফুল ফ্লেকশন করার প্রয়োজন হয় না, মিনিমাল নি ফ্লেকশনেই পেশেন্ট পেইন ফিল করতেছে। তারপরে পেশেন্ট যদি এসিএল টিআর থাকে একই সাথে, যেটা আমরা আলাপ করেছি যে আনহ্যাপি ট্রায়ার, সেক্ষেত্রে অনেক সময় সার্জিক্যালি ম্যানেজ করা লাগতে পারে। তারপরে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা 3 সপ্তাহ ধরে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিলাম, কিন্তু খুব কোনো উপকার হচ্ছে না বা খুবই লিটল ইমপ্রুভমেন্ট হয়েছে। সেক্ষেত্রেও হয়তো আমরা আইডিয়া করতে পারি যে হয়তো পেশেন্টের সার্জারি লাগতে পারে। তার মানে সামারি হচ্ছে যে পেশেন্ট যদি সিমটমস খুব স্লোলি ডেভেলপ করে ওভার 24 to 48 আওয়ার্স, যদি সে ওয়েট বেয়ারিং করতে পারে, খুব কম সোয়েলিং হয়, পেশেন্ট যদি তার ইনজুরিটাকে সে মনে করতে না পারে যে কীভাবে সে ইনজুর্ড হয়েছে, ম্যাকমানি টেস্ট আমি খুব এন রেঞ্জে গিয়ে দেখলাম হালকা পেইন আছে, সেসব ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে পেশেন্টের তো কনজারভেটিভ ট্রিটমেন্ট বেটার রেজাল্ট দিতে পারে। বা যদি পেশেন্টের লকিং থাকে, পেশেন্ট যদি লকড হয়, আনলকিং খুব সহজে হয় না, সেক্ষেত্রে অথবা ম্যাকমানি টেস্ট পজিটিভ, অথবা যদি আমি দেখি তার আদার লিগামেন্টস টেস্ট পজিটিভ, এসিএল রাপচার আছে বা রাপচার, যেমন যে কোনো টেস্ট আমি এসিএলের জন্য করতে পারি, যদি দেখি পজিটিভ, সেক্ষেত্রে আমরা আইডিয়া করবো যে হয়তো সার্জিক্যাল ট্রিটমেন্ট কুড বি এ বেটার অপশন। নেক্সট আমরা আলাপ করবো কীভাবে আমরা সাবজেক্টিভ এক্সামিনেশন করব, অবজেক্টিভ এক্সামিনেশন করব। তবে আমি স্লাইডগুলো খুব দ্রুত আমি পাস করব, যেহেতু এটা নিয়ে আমরা ডিটেলস অন্য একটা ক্লাস আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যে কীভাবে নি জয়েন্টের সাবজেক্টিভ এক্সাম এবং অবজেক্টিভ এক্সাম করা যেতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য আমি এখানে ইনক্লুড করেছি, যে একটা পেশেন্ট যদি আসে, সে যদি বলে তার নি লকিং হয়, তার নি ইনস্টেবিলিটি আছে বা গিভিং ওয়ে সেন্সেশন আছে, যে হাঁটতে গেলে পাটা হঠাৎ করে ফ্লেক্স হয়ে যায়, তারপর কোনো কন্ট্রোল নাই নি জয়েন্টের উপরে, সেই ক্ষেত্রে আমি বয়স ভিত্তিতে আমরা একটা ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করতে পারি, যে একটা পেশেন্ট যদি সে লকিং থাকে বা গিভিং ওয়ে সেন্সেশন থাকে, গিভিং ওয়ে মানে হচ্ছে হাঁটতে গেলে পাটা কোল্যাপস করে হঠাৎ করে,
এটাকে বলে গিভিং ওয়ে সেন্সেশন। তো বয়সের ভিত্তিতে যদি মিডল এজড হয়, মনে করুন 25 ইয়ার্স বা 35 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে পেশেন্টের হয়তো মেনিসকাস টিয়ার থাকতে পারে। যদি সে অ্যাডাল্ট হয়, যেমন 55-60 উপরে হয়, তাহলে আমি ধরে নেব হয়তো তার জয়েন্টের আর্থ্রাইটিস আছে এবং সেখানে কোনো লুজ বডি আছে। বা যদি অ্যাডোলেসেন্ট হয়, সেম হিস্ট্রি যদি সে কমপ্লেন করে, তাহলে আমি ধরে নেব হয়তো লুজ বডি থাকতে পারে। কিন্তু অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে আমরা আশা করবো না যে পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস আছে। আমরা ধরবো যে হয়তো নর্মাল জয়েন্ট, বাট হয়তো কোনো কারণে কোনো বনি ফ্র্যাগমেন্ট যেটা লুজ বডি হিসেবে আছে, যেটা পেশেন্টের এই সিমটমগুলো শো করতেছে। যদি বয়স কম হয়, যেমন চিলড্রেন হয়, সেক্ষেত্রে যদি লকিং বা গিভিং ওয়ে সেন্সেশন থাকে, তাহলে আমরা ধারণা করব তার হয়তো কোনো প্যাটেলার ডিসলোকেশন থাকতে পারে, রিকারেন্ট প্যাটেলার ডিসলোকেশন। সাধারণত চিলড্রেনের ক্ষেত্রে টর্ন মেনিসকাস হয় না। নেক্সট, সাবজেক্টিভ এক্সামিনেশন। আমরা বডি চার্ট ইউজ করতে পারি সাবজেক্টিভ এক্সামিনেশন করার জন্য। বডি চার্টে আমরা মার্ক করতে পারি যে কোথায় সিমটমটা, কী ধরনের সিমটম, তার কি পেইনটা কি ডাল নাকি শার্প নাকি স্ট্যাবিং টাইপ পেইন। আমরা পেইন ইন্টেন্সিটি মেজার করার জন্য আমরা ভিজুয়াল অ্যানালগ স্কেল ইউজ করতে পারি। তাকে বলা যেতে পারে যে এই মুহূর্তে তার পেইনটা কত। তারপরে আমি ট্রিটমেন্টের পরে বা কয়েক সপ্তাহ পরে আমি জিজ্ঞাসা করলাম যে এখন পেইনটা কত, যেটা পেশেন্টের প্রগনোসিস বা পেশেন্টের ট্রিটমেন্ট প্রোগ্রেশন বা তার সিমটম কতটা ভালোর দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে বোঝার জন্য আমরা ভিজুয়াল অ্যানালগ স্কেল আমরা ইউজ করতে পারি। ডেপথ অফ পেইনটা কি ইনসাইড দ্য জয়েন্ট নাকি বাইরের দিকে নাকি পুরো জেনারেলাইজড পেইন নাকি লোকালাইজড পেইন, এটা আমরা আইডেন্টিফাই করব। পেশেন্টের কোনো অ্যাবনর্মাল সেন্সেশন আছে কিনা, যেমন লকিং, ক্লিকিং, গিভিং ওয়ে। পেইনটা কি কনস্ট্যান্ট নাকি মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। এই ব্যাপারগুলো আমরা সাবজেক্টিভ এক্সামিনেশনে আমরা কোশ্চেন করব এবং আমরা এই বডি চার্টে আমরা মার্ক করতে পারি যে পেইনটা কোথায়, পেইনটা কি ইন্টারমিডিয়েন্ট নাকি কনস্ট্যান্ট, পেইনটা ভাস স্কেল বা অথবা ভিজুয়াল অ্যানালগ স্কেলে এটা 0 to 10 মধ্যে কতর মধ্যে আছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে অন্য একটা লেকচারে আমরা ডিটেলস আলোচনা করব। পেশেন্টের কী কী কারণে ব্যথা বাড়তে পারে, অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, কী কারণে ব্যথা কমে বা কোন পজিশনে ব্যথা কমে, এটা আমরা মার্ক করব, নোট করব। 24 আওয়ার্স পেইন প্যাটার্ন মানে হচ্ছে যে পেশেন্ট সকালে কেমন ফিল করে, ডিউরিং দ্য ডে কেমন ফিল করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অথবা ইভিনিংয়ে সে কেমন ফিল করে, রাতে ঘুমালে তার ব্যথা করে কি না বা ব্যথার কারণে সে ঘুম থেকে জেগে ওঠে কি না, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে সাধারণত যেসব মুভমেন্টগুলো পেইন বাড়াতে পারে, যেমন স্কোয়াটিং, হাঁটু ভাঁজ করে বসা, সিঁড়ি দিয়ে ওঠা বা নামা, পা বা টুইস্টিং করলে বা হাঁটু টুইস্টিং করলে ব্যথা বাড়তে পারে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথা বাড়তে পারে। ব্যথা কমে সাধারণত নন ওয়েট বেয়ারিং পজিশনে শুয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা কমে। সাবজেক্টিভ এক্সামিনেশনে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, যখন আমাদের ক্লিনিকে কোনো পেশেন্ট আসে আমরা সাসপেক্ট করি যে মেনিসকাস ইনজুরি থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা জিজ্ঞাসা করবো যে কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, সে কোনো আঘাত পেয়েছে কিনা, কোনো সে পড়ে গেছে কিনা বা ফল হয়েছে কিনা, অথবা ব্যথাটা কি উইদাউট কোনো কারণ ছাড়াই ব্যথাটা শুরু হয়েছে, সেটা আমাদের জানতে হবে। স্পন্টেনিয়াস অনেক সময় যেটা হয়, পেশেন্টের আর্থ্রাইটিস থাকলে, নি জয়েন্টের আর্থ্রাইটিস থাকলে পেশেন্টের মেনিসকাস পেইন থাকতে পারে, যেটা খুব স্লোলি গ্র্যাজুয়াল স্টার্ট হয়, হয়তো কোনো ট্রমার হিস্ট্রি নাও থাকতে পারে। যদি ট্রমার হিস্ট্রি থাকে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করতে হবে সে তার মেকানিজম অফ ইনজুরিটা কীরকম ছিল, সে কি পাটাকে মানে যখন ইনজুরিটা হয়েছে তার পাটাকে টুইস্টেড হয়েছে কিনা। যেমন আমরা দেখি যে ফ্লেকশন ল্যাটারাল রোটেশন স্টেন হলে মেডিয়াল করোনারি লিগামেন্ট ইনজুরি হতে পারে। সিরিয়াস ক্ষেত্রে এমসিএল, মেনিসকাস এবং আরও বেশি সিরিয়াস হলে এসিএলটাও ইনভলভ হতে পারে। মেনিসকাসের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের ট্রমাটিক হিস্ট্রি থাকলে পেশেন্ট সাধারণত ইমিডিয়েট লস অফ ফাংশন, যেমন একটা স্পোর্টস পারসন মাঠে খেলতেছে, হঠাৎ করে তার ট্রমাটিক ইনজুরি হলো, সে খেলা কন্টিনিউ করতে পারবে না মেনিসকাস ইনজুরি হলে। বাট যদি অন্য কোনো লিগামেন্ট ইনজুরি হয়, যেমন এমসিএল অথবা ইভেন এসিএল যদি ইনজুরি হয়, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট খেলা হয়তো শুরু করতে পারে, বাট দেখা যায় কিছুক্ষণ পরে তার আবার প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়, তাকে খেলা স্টপ করতে হয়। কিন্তু মেনিসকাস ইনজুরি হলে সাধারণত পেশেন্ট খেলার
মানে খেলতে ব্যাক করতে পারবে না, তার প্রচণ্ড পেইন হবে। এবং বাট এসিএলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খেলা হয়তো শুরু করতে পারে, বাট সে কন্টিনিউ করতে পারে না। স্পেশাল কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করতে হবে পেশেন্টের সোয়েলিং আছে কি না, গিভিং ওয়ে সেন্সেশন আছে কি না, ইনস্টেবিলিটি আছে কি না, লকিং আছে কি না, অথবা ক্লিকিং হয় কি না, কোনো নামনেস টিংলিং সেন্সেশন হয় কি না। যখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই হাঁটুর এই মেডিয়াল সাইডটাতে পেশেন্টের সোয়েলিং আছে, হয়তো কোনো মেনিসকাস ইনজুরির কারণে পেশেন্টের সোয়েলিংটা এরকম হতে পারে, হয়তো খুব খুব বেশি সোয়েলিং নাও হতে পারে, যেটা এসিএলের ক্ষেত্রে যেটা হয় খুব বেশি মাত্রায় সোয়েলিং হয়। বাট এমসিএল অথবা মেনিসকাসের ক্ষেত্রে হয়তো এত বেশি সোয়েলিং নাও হতে পারে। যদি পেশেন্টের লকিং থাকে, সাধারণত মেনিসকাস ইনজুরি হলে পেশেন্টের নিটা লকিং ইনফ্লেকশন, সে ফ্লেকশনে লকিং হয়ে যায়, সাধারণত সে এক্সটেনশন করতে পারবে না। বাট লুজ বডি থাকলে পেশেন্টের লকিং হয় এক্সটেনশনে, সে ফ্লেকশন করতে তার সমস্যা হবে। আর যদি এরকম হয় যে লকিং হচ্ছে আবার আনলকিং হইতেছে, দিনে বেশ কয়েকবার এমনি আনলকিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো হয়তো লুজ বডি থাকতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, টাইম রিলেশনশিপ অফ সোয়েলিং। সাধারণত যদি এসিএল রাপচার অথবা প্যাটেলার ডিসলোকেশন থাকে, সাধারণত প্যাটেলার ডিসলোকেশন মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো এসিএল রাপচার প্যাটেলার ডিসলোকেশন হলে সাধারণত সোয়েলিংটা হয় খুব দ্রুত, সাধারণত 2 ঘন্টার মধ্যেই পেশেন্টের সোয়েলিং হয়। এবং এই ক্ষেত্রে যেটা হয়, জয়েন্টের মধ্যে অনেক সময় ব্লিডিং অথবা ব্লাড থাকে, এটাকে বলে হেমোআর্থ্রোসিস। আর মেনিসকাসের ক্ষেত্রে যেটা হয়, সাধারণত সোয়েলিংটা খুব স্লোলি ডেভেলপ করে 6 থেকে 24 ঘন্টার মধ্যে। সাধারণত মেনিসকাস ইনজুরি হলে জয়েন্টে অথবা যে সোয়েলিংটা হয় সেখানে আসলে ব্লাড নাও থাকতে পারে, বাট এসিএল রাপচার হলে সাধারণত যে সোয়েলিং সেখানে ব্লাড পাওয়া যেতে পারে বা ব্লিডিং হতে পারে। এক্ষেত্রে যেটা হয়, খুব দ্রুত ব্লাডটাকে অ্যাসপিরেট করে ফেলা হয়, কারণ যদি সাইনোভিয়াল ফ্লুইডে যদি ব্লাড থাকে, সেটা সাধারণত খুব দ্রুত পেশেন্টের সেকেন্ডারি আর্থ্রাইটিস তৈরি করতে পারে। সো সারাংশ হচ্ছে, এসিএল রাপচার প্যাটেলার ডিসলোকেশন থাকলে সাধারণত সোয়েলিংটা 2 ঘন্টার মধ্যেই বিল্ড আপ হয়। আর মেনিসকাস ইনজুরি হলে সাধারণত সোয়েলিংটা 6 থেকে 24 ঘন্টার মধ্যে এটা ডেভেলপ করে। এই কারণে হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে আপনার পাটা যে ফুলে গেছে, এটা কি কতক্ষণ লাগছে, এটা কি খুব স্লোলি হয়েছে নাকি খুব দ্রুত হয়েছে। পেশেন্টকে আমরা এক্স রে করতে পাঠাবো কিনা তার কিছু ক্রাইটেরিয়া আছে। যদি পেশেন্টের বয়স 55 বছরের উপরে হয়, পেশেন্ট যদি যখন ইনজুরি হয়েছে তখন যদি সে 4 স্টেপ মাঠে যদি হয়, ফর এক্সাম্পল 4 স্টেপ হাঁটতে পেরেছে কিনা, অথবা যদি আমাদের ক্লিনিকে আসে আমরা দেখব পেশেন্ট 4টা স্টেপ হাঁটতে পারতেছে কিনা, সে লিম্পিং করে হাঁটুক, যেভাবেই হাঁটুক, সে 4টা স্টেপ নিতে পারতেছে কিনা, তার প্যাটেলাতে এবং ফিউলা, স্পেশালি প্যাটেলা এখানে প্রেশার যদি পেইন হয় কিনা, অথবা হেড অফ ফিউলার এখানে কোনো পেইন আছে কিনা, অথবা পেশেন্টদেরকে আমরা 90 ডিগ্রি ফ্লেক্স করতে পারি কিনা নি জয়েন্ট। যদি এগুলো করতে না পারি, যদি আমরা টেন্ডারনেস পাই প্যাটেলা এবং ফিউলাতে, পেশেন্ট যদি 4 স্টেপ হাঁটতে না পারে অথবা বয়স 55 উপরে হয়, এর যে কোনো একটা বা একাধিক যদি আমরা পজিটিভ পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে এক্স রে করতে পাঠাবো ফর এ পসিবল ফ্র্যাকচার থাকার সম্ভাবনা আছে। এটাকে বলা হচ্ছে অটোয়া নি রুলস। আমরা পূর্ববর্তীতে আমরা আলোচনা করেছিলাম অটোয়া অ্যাঙ্কেল রুল, বাট এটা হচ্ছে অটোয়া নি রুলস। আমরা পেশেন্টকে এক্স রে করতে পাঠাবো কিনা, এটা আমরা এই ক্রাইটেরিয়া ফলো করে আমরা ডিটারমাইন করতে পারি। পাস্ট মেডিকেল হিস্ট্রি ইম্পর্টেন্ট। পেশেন্টের আগে একই ধরনের মেনিসকাস ইনজুরি বা নি ইনজুরি হয়েছে কিনা, পেশেন্টের তার সোশ্যাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সে কি স্পোর্টস পারসন নাকি, তার জবটা কী ধরনের জব করে, এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে সাবজেক্ট এক্সামিনেশনে ইনক্লুড করতে হবে। এখানে একটা ব্যাপার, একটা পেশেন্টের আমরা যখন কোনো
অবজেক্টিভ এক্সামিনেশন করব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। যেটা হয় যে ইনজুরি হওয়ার পরই যদি আমরা টেস্ট করতে পারি ইটস বেটার, বা যদি কয়েক ঘন্টা পার হয়ে যায় এরপর দেখা যায় যে আসলে টেস্টগুলো আমাদের একটা ভ্যালিড রেজাল্ট আমরা পাবো না। কারণ যেটা হয় ইনজুরির পরে পেশেন্টের সোয়েলিং যখন ডেভেলপড হয়, যখন ইফিউশন গ্রো করে, পেশেন্ট যখন পেইনটা বিল্ড আপ হয়, তখন আমরা যখন যে কোনো টেস্ট করি না কেন আমরা দেখা যাবে যে সব টেস্টেই পেশেন্ট পেইন ফিল করতেছে, যার ফলে আমরা পেশেন্টের যে নন ক্যাপসুলার লেশন আছে কিনা এটা আমরা আসলে বুঝতে পারবো না। এই জন্য ইনিশিয়ালি যখন পেশেন্ট ইনজুর হয় দেন আমরা টেস্ট করতে পারি, অথবা কয়েকদিন পরে যখন সোয়েলিংটা কমে গেল তখন আমরা টেস্ট করতে পারি। পেশেন্টের বিভিন্ন স্পেশাল টেস্ট আমরা করতে পারি, তার এসিএল ইনভলভ কিনা বা মেনিসকাস ইনভলভ কিনা বা এমসিএল বা এলসিএল ইনভলভ কিনা জানার জন্য। তাহলে কমন সাইন সিমটমস মেনিসকাসের যেটা হলো পেশেন্টের ক্লিকিং থাকতে পারে, লকিং হতে পারে, যদি সিভিয়ার ড্যামেজ হয় লকিং থাকতে পারে, গিভিং ওয়ে সেন্সেশন থাকতে পারে, হার্টলে ব্যথা হবে, ওয়েট বেয়ারিং পজিশনে পেইন হবে, জয়েন্ট লাইন টেন্ডারনেস থাকবে। আমি এখানে যদি পালপেট করি পেশেন্ট পেইন ফিল করতে পারে, স্পেশালি যখন নিটা ফ্লেক্স করে 45 থেকে 90 ডিগ্রি পজিশনে আমি পালপেট করবো পেশেন্ট পেইন ফিল করবে। জয়েন্ট ইফিউশন অথবা সোয়েলিং হবে সাধারণত ওভার 24 আওয়ার্স অথবা একদিনের মধ্যে স্লোলি ডেভেলপ করবে। সাধারণত মেনিসকাস ইনজুরি এটা রেফার্ড পেইন তৈরি করে না। পেশেন্ট যদি নি ফ্লেকশন মোর দ্যান 90 ডিগ্রি করার পরে যদি পেশেন্ট পেইন ফিল করে তাহলে আমরা ধারণা করি যে পেশেন্টের হয়তো মেনিসকাসের পোস্টেরিয়র হর্ন, কারণ মেনিসকাসের দুইটা হর্ন, এন্ট্রি হর্ন অ্যান্ড পোস্টেরিয়র হর্ন, হয়তো পোস্টেরিয়র হর্নে টিয়ার থাকতে পারে, এবং এক্সটেনশনও ল্যাক অফ রেঞ্জ অফ মোশন থাকবে, পুরোপুরি এক্সটেনশন হবে না, ফ্লেকশন হবে না, ওয়েট বেয়ারিংয়ে পেইন হবে, জয়েন্ট লাইন টেন্ডারনেস থাকবে, সোয়েলিংটা ডেভেলপ করবে স্লোলি, পেশেন্টের লকিং থাকতে পারে, পেশেন্ট ক্লিকিং নি ফ্লেক্স করলে এক্সটেনশন করলে ক্লিকিং হবে, সিরিয়াস ড্যামেজ হলে লকিং থাকতে পারে। তো এগুলো হচ্ছে কমন সাইন অ্যান্ড সিমটম। যখন আমরা মেনিসকাল টিয়ার ইনজুরি আমরা অ্যাসেস করব বা ট্রিটমেন্ট করবো, আমাদেরকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যে পেশেন্টের অন্য সমস্যা থাকতে পারে, যেমন অস্টিওআর্থাইটিস থাকতে পারে, এসিএল রাপচার থাকতে পারে, মেডিয়াল অথবা মেডিয়াল কোলাটারাল লিগামেন্ট অথবা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট টিয়ার থাকতে পারে, অথবা ইনজুরি থাকতে পারে। নেক্সট অবজেক্টিভ এক্সামিনেশন, আমরা খুব ডিটেলস আলোচনা করব না। অবজেক্টিভ এক্সামিনেশন আমরা প্রথমে পেশেন্টকে অবজার্ভ করব স্ট্যান্ডিং পজিশনে, তার হাঁটা আমরা দেখব, সুপাইন পজিশনে তাকে অবজার্ভ করবো কোনো সোয়েলিং আছে কি না, তারপরে কোনো রেডনেস আছে কি না, তারপর তার অ্যালাইনমেন্ট, নি অ্যালাইনমেন্ট আমরা দেখব। স্ট্যান্ডিং পজিশনে আমরা দেখব পেশেন্টের কোনো ফ্ল্যাট ফিট অথবা পেস প্ল্যানাস অথবা হাই আর্চ আছে কি না, নি ফিমার এবং টিভিয়ার অ্যালাইনমেন্ট কেমন, এগুলো আমাকে চেক করতে হবে। অ্যাক্টিভ মুভমেন্ট আমরা দেখব, ফ্লেকশন, এক্সটেনশন, স্ট্রেট লেগ রেজ, এগুলো চেক করবো আমরা। পেসিভ মুভমেন্ট যখন আমরা করবো তখন অবশ্যই আমরা দেখতে হবে পেশেন্টের পেইন কেমন, তার রেঞ্জ অফ মোশন কোয়ালিটি কীরকম, এন্ড ফিল্ডটা কীরকম। আমরা ফ্লেকশন, এক্সটেনশন এবং ইন্টারনাল এক্সটার্নাল রোটেশনটা আমরা চেক করি। রেসিস্টেড টেস্ট মেনলি করা হয় কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিংয়ের উইকনেস আছে কিনা অথবা পেইন আছে কিনা এটা বোঝার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি পেসিভ ফ্লেকশন, আমরা যেটা আমরা অ্যাসেস করি পেইন, রেঞ্জ অফ মোশন এবং এন্ড ফিল্ড আমরা চেক করি। এক্সটেনশনে একই, আমরা পেইন, রেঞ্জ অফ মোশন এবং এন্ড ফিল্ডটা চেক করি। পেশেন্টের হিপ নি 90 পজিশনে রেখে আমরা যদি ফুটটাকে ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন করি, পেশেন্টের কোনো পেইন ফিল করে কিনা, স্পেশালি জয়েন্ট লাইনে, এটা আমরা চেক করি। এটা মোস্টলি করা হয় করোনারি লিগামেন্ট ইনভলভ কিনা সেটা জানার জন্য। সাধারণত হিপ নি 90 পজিশনে রেখে আমরা যদি এক্সটার্নাল রোটেশন করি, যদি পেশেন্ট ইনার সাইড অফ দ্য নি পেইন ফিল করে তাহলে সেটা হয়তো মেডিয়াল করোনারি লিগামেন্ট ইনভলভমেন্ট আছে বোঝা যায়। বাট অপোজিটটা ট্রু, আমি যদি ইন্টারনাল রোটেশন করি, এক্সটার্নাল রোটেশন করি, সেক্ষেত্রে যদি পেশেন্ট মিডিয়াল সাইডে পেইন ফিল করে তাহলে মিডিয়াল করোনারি লিগামেন্ট, বা যদি আমি মিডিয়াল রোটেশন করি পেশেন্ট যদি আউটার সাইডে পেইন ফিল করে তাহলে ল্যাটারাল করোনারি লিগামেন্ট ইনভলভমেন্ট বোঝা যাবে। নেক্সট স্ট্রেংথ টেস্ট, রেসিস্টেড টেস্ট ফর হিপ ফ্লেকশন, এক্সটেনশন।
স্পেশাল টেস্ট খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে পেশেন্টের সোয়েলিং আছে কিনা আমরা দেখব, জয়েন্ট লাইন টেন্ডারনেস আছে কিনা দেখব, পালপেট করব। তারপরে এমসিএল টেস্ট করবে ভালগাস টেস্টের মাধ্যমে, এলসিএল বা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট টেস্ট করবো ভেরাস টেস্টের মাধ্যমে। এসিএল এর ক্ষেত্রে আমরা ল্যাকমান টেস্ট খুবই রিলায়েবল টেস্ট। অ্যান্টোয়ার ড্রয়ার টেস্ট খুব বেশি রিলায়েবল না, আমরা এটা করে থাকি। পিসিএল এর ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র স্যাগ রিভার্স ল্যাকমান টেস্ট পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট করি। প্যাটেলা আমরা দেখব, প্যাটেলার মুভমেন্ট, মেডিয়াল অ্যান্ড ল্যাটারাল ট্রান্সলেশন আমরা চেক করব। মেনিসকাসের ক্ষেত্রে আমরা তিনটা টেস্ট করি, ম্যাকমারি টেস্ট, অ্যাপ্লিস টেস্ট এবং থেসালি টেস্ট। পালপেশন আমরা ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা পালপেট করব, টেম্পারেচার কীরকম। সোয়েলিং আমরা দেখব, সোয়েলিং আছে কিনা। জয়েন্ট লাইন টেন্ডারনেস আমরা দেখব মেডিয়াল, বিশেষ করে মেনিসকাল ইনজুরির ক্ষেত্রে রিসার্চ এভিডেন্সে দেখা গেছে যে এর সেন্সিটিভিটি 63%, স্পেসিফিসিটি 77, দ্যাট মিনস ইটস কোয়াইট রিলায়েবল। যখন আমরা থাম দিয়ে বা ফিঙ্গার দিয়ে আমরা জয়েন্ট লাইন চেক করবো, যদি টেন্ডারনেস পাই তাহলে এটা আমাদেরকে অনেকটা আইডিয়া দিবে যে হয়তো মেনিসকাস ইনভলভমেন্ট থাকতে পারে। আমরা জানি সবাই যে এমসিএল এর জন্য আমরা ভালগাস টেস্ট এবং এলসিএল এর জন্য বা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্টের জন্য আমরা ভেরাস টেস্ট করি। এখানে একটা ব্যাপার যে এসিএল টেস্ট করার আগে অবশ্যই আমাদেরকে পিসিএল টেস্ট আগে করতে হবে, কারণ পিসিএল টেস্ট যদি পজিটিভ হয়, যদি পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুর্ড হয় বা রাপচার থাকে, দেখা গেছে যে এসিএল টেস্টগুলো পজিটিভ শো করে। এই জন্য এসিএল টেস্ট করার আগে আমাদেরকে পিসিএল টেস্ট করতে হবে। যেমন এখানে আমরা পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট করতেছি, এখানে অ্যালাইনমেন্ট আমরা দেখতেছি কোথাও এখানে টিবিয়াটা কি ড্রপ করলো ফিমারের সাথে কম্পেয়ার করলে, সেটা দিয়ে আমি পিসিএলটা টেস্ট করতেছি। পিসিএল টেস্ট করার পরে আমাদেরকে এসিএল টেস্ট করতে হবে। যদি আমরা অ্যান্টোয়ার ড্রয়ার টেস্ট করতে পারি, ল্যাকমান টেস্ট করতে পারি, যদি 6 মিলিমিটারের চেয়ে বেশি মুভমেন্ট আমরা পাই, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এসিএল ইনভলভমেন্ট। মেনিসকাসের ক্ষেত্রে আমরা যেটা করি ম্যাকমারি টেস্ট, ফ্লেকশন করে আমরা ল্যাটারাল রোটেশন করি। যদি ল্যাটারাল রোটেশন করলে পেশেন্ট যদি পেইন ফিল করে মেডিয়াল সাইডে, তাহলে আমি বুঝবো মেডিয়াল মেনিসকাস ইনভলভমেন্ট। বাট যদি ফ্লেকশন করে আমি যদি ইন্টারনাল রোটেশন করি, পেশেন্ট যদি পেইন ফিল করে ল্যাটারাল সাইডে বা আউটার সাইডে, তাহলে আমি ধরে নেব যে তার ল্যাটারাল মেনিসকাস ইনভলভমেন্ট। থেসালি টেস্ট খুব ইম্পর্টেন্ট টেস্ট মেনিসকাসের জন্য, আমরা ভিডিওতে দেখব একটু পরে। সাধারণত 20 ডিগ্রি নি ফ্লেকশন করে পেশেন্টকে বলা হয় পিভটিং মুভমেন্ট করার জন্য বা টুইস্টিং মুভমেন্ট করার জন্য। যদি পেশেন্ট পেইন ফিল করে তাহলে আমরা ধরে নেব মেনিসকাস টিয়ার থাকার সম্ভাবনা আছে। এখানে কিছু রিসার্চ এভিডেন্স, কিছু ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে। ম্যাকমারি টেস্ট, জয়েন্ট লাইন টেন্ডারনেস, এপ্লি এবং থেসালি টেস্ট, 4টা টেস্ট খুব ইম্পর্টেন্ট মেনিসকাস ইনজুরি অ্যাসেসমেন্ট করার জন্য। ম্যাকমারি টেস্ট সেন্সিটিভিটি 70%, জয়েন্ট লাইন টেন্ডারনেস 63, অ্যাপ্লিস টেস্ট 60, থেসালি টেস্ট অলমোস্ট 92। তার মানে থেসালি টেস্ট ইজ মোর রিলায়েবল দেন আদার টেস্ট। নেক্সট আমরা কয়েকটা ভিডিও দেখব টেস্টগুলো কীভাবে করতে হয়। The medial edge of the medial meniscus becomes more prominent with internal rotation of the tibia, allowing for easier palpation. Alternatively, external rotation allows improved palpation of the lateral meniscus. So the lateral and medial joint lines of the knee are palpated as the tibia is internally and externally rotated. তার মানে আমরা যেটা দেখলাম যে আমি যখন ইন্টারনাল রোটেশন করতেছি, ইন্টারনাল রোটেশন করা অবস্থায় আমি ল্যাটারাল মেনিসকাসটা খুব ইজিলি পালপেট করতে পারতেছি। যখন পাটাকে আমি আউটওয়ার্ড রোটেশন করতেছি, তখন আমি ইজিলি মেডিয়াল মেনিসকাসটা ইজিলি পালপেট করতে পারতেছি। নেক্সট আমরা দেখব McMurray test. This is going to be a video on the McMurray's test for meniscal damage. According to research done by Blythe et al. In 2015, the diagnostic accuracy of this test was as low as 63%,
which means that only 63% of all patients were correctly diagnosed by musculoskeletal clinicians. To conduct this test, have your patient in supine-lying position with the tested knee fully flexed. Then, rotate the tibia medially and bring the knee into extension. You want to repeat this process a couple of times with a different angle of knee flexion in order to test the whole posterior aspect of the lateral meniscus. In order to test the medial meniscus, bring the knee into full flexion and laterally rotate the tibia. The anterior half of the meniscus is not as easily tested with the McMurray test because the pressure on the meniscus is not as high. This test is considered positive if your patient experiences clicking, locking or pain in the knee. Alright. তাহলে আমরা দেখতে পেলাম যখন ফ্লেকশন করে আমি এক্সটার্নাল রোটেশন করলাম, এটা আমি টেস্টটা করতেছি পেশেন্টের মেডিয়াল মেনিসকাস টেস্টের জন্য। যখন আমি ফ্লেকশন করে ইন্টারনাল রোটেশন করতেছি, এটা আমি টেস্ট করতেছি পেশেন্টের ল্যাটারাল মেনিসকাসের জন্য। মোস্ট অফ দ্য টাইম পেশেন্টের ফ্লেকশন করে রোটেশন করে যদি পেইন ফিল করে, মোস্টলি এটা পোস্টেরিয়র হর্ন অফ দ্য মেনিসকাসের জন্য আমরা করে থাকি। নেক্সট টেস্ট আমরা দেখব Lachman test. This is going to be the Lachman test to test for anterior cruciate ligament rupture. The Lachman test is also known under the name of Ritchie-Trillett or Lachman-Trillett test, and it is described as the most valid test by a meta-analysis of Benjamin et al. In the year 2006 with a sensitivity of 85% and a specificity of 94%. Experts recommend to first exclude a PCL injury before you conduct the test for an ACL tear. The reason for this is that the tibia sags posteriorly with a PCL injury, which could give you the impression that there is a lot of movement of the tibia when you conduct an ACL test. So you could have a false positive in the end. If you want to figure out how you can test for PCL injury, make sure you watch our videos on the posterior draw test right here, or watch our video on the posterior sag sign right here. To perform this test, have your patient in supine-lying position and bring your patient's test leg into 30 degrees of flexion. Fixate the femur with your outer hand, bring the tibia into slight external rotation, and then try to translate the tibia anteriorly. This test is positive if you experience a soft or mushy end feel, or if the anterior translation of the tibia in the injured leg is at least 3 mm greater compared to the uninjured leg. Please keep in mind that your test results in a chronic situation will always be more valid than in an acute situation. The reason for this is that swelling and muscle spasm in an acute situation will have a negative influence on your test results. Okay? তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে যখন আমি ল্যাকমান টেস্ট করব, ল্যাকমান টেস্ট করার আগে অবশ্যই আমাকে পিসিএল টেস্ট করে নিতে হবে, বিকজ পিসিএল রাপচার থাকলে বা পিসিএল ইনভলভমেন্ট থাকলে আমরা ফলস পজিটিভ পেতে পারি ল্যাকমান টেস্টে। নেক্সট আমরা দেখব একটা ভিডিও যেখানে আমরা দেখতে পাবো যে পজিটিভ ল্যাকমান টেস্ট এটা কীভাবে এটা কেমন দেখা যায় আর কি in practical life. এখানে আমি দেখতে পাচ্ছি যে খুব এক্সেসিভ মুভমেন্ট এবং কোনো এন্ডফিলটা খুবই ল্যাক্সিটি, কোনো এন্ড পয়েন্ট নেই, এক্সেসিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। So this is a positive test for left knee ACL. So next test আমরা Epley's test দেখব। This is going to be the Epley's test for meniscal damage.
According to research done by Blythe et al. In 2015, the statistical accuracy of this test was as low as 58%, which means that only 58% of the patients were correctly diagnosed by musculoskeletal clinicians. To perform this test, have your patient in prone position. Then fixate the tested leg with your own leg and bring the knee into 90 degrees of flexion. While you give this traction, perform lateral rotation of the tibia and medial rotation. You are looking for excessive rotation compared to the other side or discomfort. Then repeat the same procedure while you are giving compression. In this case, you are looking for decreased rotation or discomfort. If rotation plus distraction is more painful or shows increased rotation relative to the normal side, the lesion is most probably ligamentous. If rotation plus compression is more painful or shows decreased rotation relative to the normal side, the lesion is most probably meniscus damage. তাহলে আমরা দেখতে পেলাম যে যখন আমি কম্প্রেশন ডিস্ট্রাকশন করে রোটেশন করতেছি, যদি পেশেন্ট পেইন ফিল করে অথবা এক্সেসিভ মুভমেন্ট আমরা পাই, সেটা বোঝা যাবে হয়তো এসিএল এর প্রবলেম অথবা এমসিএল অথবা এলসিএল এর প্রবলেম। বা যদি কম্প্রেশন করে আমরা রোটেশন করি, পেশেন্ট যদি পেইন ফিল করে এবং ডিক্রিজ রোটেশন, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এটা কুড বি এ মেনিসকাস ড্যামেজ বা মেনিসকাস ইনজুরি। নেক্সট আমরা যে লাস্ট টেস্ট যেটা আমরা দেখব, থেসালি টেস্ট, খুবই রিলায়েবল একটা টেস্ট মেনিসকাসের জন্য। This is going to be a video on the Thessaly test for meniscus lesions. Hi, welcome back to PhysioTutors. The Thessaly test has been described as the most accurate test for meniscus lesions by Karachalios et al. In the year 2005. However, there has been a new research by Goossens et al. In the year 2015 with a higher quality that states that the sensitivity is as low as 64% and the specificity is as low as 53%. This means that the Thessaly test is not an accurate test to detect meniscus lesions. However, the Apley's test or the McMurray test do not perform much better in this regard. So when you suspect a meniscus lesion from your patient history taking, you can still perform those tests, but eventually you might want to send your patient to get an MRI. Like with any provocative test, you first want to check the uninjured leg before you move on to the injured leg. To perform this test, have your patient stand on the injured leg, which is flexed to 20 degrees. Your patient may hold on to your arms for support. Then rotate over the tibia 3 times on each side. This test is positive if your patient is complaining about pain in the joint line during the rotations. Alright. তাহলে আমরা সবগুলো টেস্ট একটা আমরা আইডিয়া পেলাম যে টেস্টগুলোকে করতে হয়। তো এখানে যে কোনো একটা টেস্ট না করে বরং আমরা মাল্টিপল টেস্ট করতে পারি আমাদের কনফার্মেশনের জন্য। তো এখানে আমাদের আলোচনা শেষ অনলাইন ক্লাসের। আমরা নেক্সট আমরা একটা কুইজ আমরা করেছিলাম যেটার রেজাল্ট আমরা পাবলিশ করব। সো কুইজের প্রথম কোশ্চেনটা ছিল যে হুইচ টেস্ট মোর ভ্যালিড মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে। তো আমরা দেখলাম যে যদিও রিসেন্ট স্টাডি শোজ দ্যাট থেসালি টেস্ট ইজ নট দ্যাট রিলায়েবল, তারপরও কম্পেয়ার টু ম্যাকমারি অ্যাপ্লিস টেস্ট, থেসালি টেস্ট ইজ বেটার অর সুপিরিয়ার। ল্যাকমান টেস্ট আমরা এমসিএল এর জন্য করি না, এটা আমরা করি সাধারণত এসিএল এর জন্য। How much load usually transmit across the meniscus? Knee flexion এর ক্ষেত্রে সাধারণত 85 থেকে 90% লোড মেনিসকাস এর ভিতর থেকে across meniscus ট্রান্সমিট হয়। In adult population, what percentage of people usually have? তার মানে যেসব পেশেন্টের নি অস্টিওআর্থাইটিস আছে, এদের প্রায় 91% এর ক্ষেত্রেই আমরা যদি তাদেরকে এমআরআই করতে পাঠাই, আমরা দেখব তাদের মেনিসকাল টিয়ার আছে। অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে আউটার 1/3 ব্লাড সাপ্লাই থাকে, কিন্তু বয়স কম হলে বা চিলড্রেনদের ক্ষেত্রে পুরো মেনিসকাসটাই 100% ইট ইজ
ভাস্কুলারাইজড অথবা ব্লাড সাপ্লাই আছে। আনহ্যাপি ট্রায়াড, এটা এখানে এমসিএল অথবা টিপিক্যাল কোলাটারাল লিগামেন্ট, মেডিয়াল মেনিসকাল এবং এসিএল তিনটা স্ট্রাকচার ইনভলভ। হুইচ টাইপ অফ মেনিসকাল টিয়ার মোর অফেন নিড সার্জারি? সাধারণত যেসব টিয়ার ইনার সাইডটা ইনভলভ হয় বা যেমন বাকেট হ্যান্ডেল টিয়ার, এসব ক্ষেত্রে সার্জারি অনেক সময় প্রয়োজন হতে পারে। হুইচ ফিচার ডাজ নট সাপোর্ট দ্যাট পেশেন্ট নিডস সার্জারি? লকড নি, আমরা আলোচনা করেছিলাম লকড নি ইজ ইম্পর্টেন্ট। লকড নি হলে পেশেন্ট আমরা আইডিয়া করতে পারি পেশেন্টের হয়তো সার্জারি লাগতে পারে। সিভিয়ার রেঞ্জ অফ মোশন রেস্ট্রিকশন, ফ্লেকশন এক্সটেনশন খুব সিভিয়ারলি রেস্ট্রিক্টেড, সেক্ষেত্রেও সার্জারিটা লাগতে পারে। লিটল ইমপ্রুভমেন্ট আফটার 2 weeks অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, 2 সপ্তাহ ট্রিটমেন্টের পর আমরা দেখেছি যে ট্রিটমেন্ট খুব একটা ইফেক্টিভ না, সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি না পেশেন্টের সার্জারি দরকার, কারণ 2 weeks খুবই লিমিটেড টাইম। পেশেন্ট সাধারণত 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ট্রিটমেন্টের পর যদি সে ভালো না ফিল করে, দেন আমরা কনসিডার করবো যে পেশেন্টের সার্জারি লাগতে পারে। নেক্সট, 40-year-old গার্ল হ্যাজ এ হিস্ট্রি অফ ফ্রিকোয়েন্ট লকিং অফ দ্য নি এবং গিভিং ওয়ে সেন্সেশন, তার কী পসিবল ডায়াগনোসিস হতে পারে? 14 years মিনস অ্যাডোলেসেন্ট, এক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিতে পারি পেশেন্টের লুজ বডি আছে। টর্ন মেনিসকাস সাধারণত অ্যাডোলেসেন্টদের নাও থাকতে পারে, দিস ইজ মোর ফ্রিকোয়েন্ট ইন অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে। যদি চিলড্রেনদের ক্ষেত্রে মোর ফ্রিকোয়েন্ট কন্ডিশন ইজ রিকারেন্ট প্যাটোরা ডিসলোকেশন, নট দ্য মেনিসকাস ইঞ্জুরি। অটোয়া নি রুলস, আমরা এখানে খুব ইজি কোশ্চেন, কোনটা হুইচ ইজ নট দ্য পার্ট অফ দ্য অটোয়া নি রুল? আমরা বলছি যে টেন্ডারনেস ইন ফিবুলার হেড নট টিবিয়া, তার মানে এটা উত্তর না। ইনজুরির পরে, মেনিসকাস ইনজুরির পরে সাধারণত আমরা জানি যে সোয়েলিংটা খুব স্লোলি ডেভেলপ করে 6 থেকে 24 ঘন্টার মধ্যে। সো দিস আর অল দ্য অ্যান্সার্স ফর দ্য কুইজ। আশা করি আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছি আজকের আলোচনার মাধ্যমে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারো। আশা করি নেক্সট সেশনে আমরা মেনিসকাস ইনজুরির কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য।